শুভ সন্ধ্যা। মননের ঐক্যে গুজাবো সামাজিক দূরত্ব, এই শিরোনামে বোধন আবৃত্তি পরিষদের আয়োজন, বোধন আবৃত্তি পরিষদের ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে প্রচারিত আজ পঞ্চম পর্বের অনুষ্ঠান। আপনারা যারা দেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বোধন আবৃত্তি পরিষদের এই লাইভ লিঙ্কে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই প্রীতি এবং সাদর সম্ভাষণ। আজ আমাদের এই লাইভ লিঙ্কে উপস্থিত রয়েছেন বাংলাদেশের মঞ্চ নাটকের প্রবাদ প্রতিম পুরুষ, অভিনেতা, নাট্য নির্দেশক, নাট্য রচয়িতা, মঞ্চ সারথি আতাউর রহমান, এবং সেই সঙ্গে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন আবৃত্তি শিল্পী এবং নাট্যশিল্পী নাইলা তারান্নুম টুটু। আমি বোধন আবৃত্তি পরিষদের পক্ষ থেকে এই দুই বিশিষ্ট শিল্পীকে আজকের এই ইলেকট্রনিক প্ল্যাটফর্মে সুস্বাগত জানাই। আপনারা যারা লাইভে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, আপনারা জানেন বিগত 3 মাসেরও অধিককাল সময় পুরো বিশ্ব দুঃসময় অতিক্রম করে চলেছে। অজানিত এক মহামারী আশঙ্কা এবং আক্রমণে আজ সমগ্র বিশ্ববাসী চিন্তিত। তাই এই অজানিত শত্রুর বিরুদ্ধে লড়াই করবার জন্য আজ আমরা গৃহবাসী। নিজের মধ্যে সুরক্ষা বলয় তৈরি করবার জন্য গৃহে অবস্থান করার কোনো বিকল্প নেই, কিন্তু তাই বলে আমাদের মনন, মেধা, চিন্তা, চেতনা গৃহে অন্তরীণ হয়ে যায়, এবং সেই প্রত্যয়েই মূলত আমাদের এই আয়োজন ঘরে থেকে দূরের সবার সঙ্গে একত্রিত হওয়া। আমি প্রথমেই আজকের বরেণ্য দুই শিল্পীর কাছে জানতে চাইব, এই করোনাকালীন সময়ে গৃহে অবস্থান করে আমরা কি ভাবছি, আমরা আমাদের নিজস্ব শিল্প গণ্ডির মধ্যে কি ভাবছি, আমরা সাংসারিক জীবনের জন্য কি ভাবছি, আমরা সমাজ এবং বিশ্ব সমাজের জন্য কি ভাবছি। প্রারম্ভিক এই কথনের পূর্বে আমি বিনম্র শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করি সেই সব আত্মার প্রতি যারা বিগত 3 বছর করোনা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সেই সঙ্গে পরম করুণাময় ঈশ্বরের নিকট প্রার্থনা করি যারা বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তারা যেন অতি শীঘ্রই প্রত্যেকেই সুস্থ হয়ে তাদের পরিবারের মধ্যে, তাদের সমাজের মধ্যে ফিরে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারে। আমি এবার বরেণ্য নাট্যশিল্পী, নাট্যকার, মঞ্চসারথী আতাউর রহমানের কাছে আসছি। এই করোনাকালীন সময়ে তার ভাবনা চিন্তার কিছুটা অংশ আমাদের শেয়ার। হ্যাঁ, আমার তো দীর্ঘ জীবনে অনেক আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও কিছুটা দেখেছি
1945-এ শেষ হয়ে যায় যুদ্ধ। তারপরে মুক্তিযুদ্ধ তো সে অনেক করে, সেখানেও 30 লক্ষ লোক মারা গেছে। আমি দেখেছি অনেক যেমন আমি গ্রামের বাড়িতে থাকতাম নোয়াখালীতে, সেখানে দেখা যেত যে কলেরা হয়েছে পাশের বাড়ি থেকে বহু লোক মানে মৃতদেহ বেরোচ্ছে পরদিন। আমরা জিকির শুনতাম, নোয়াখালী ভাষায় জিকির করতো, তখনই বুঝতাম যে কলেরা এসেছে। বলতো আলীর হাতে জুলফিকার, তোমার হাতে তীর, যেখান থেকে আইসিস বলা সেখানে তীর। তারপর আগাম ধরে তারপর মনে করতাম ভীত সন্ত্রস্ত হয়ে জেগে থাকতাম সারা রাত আমার নানার ঘরে কি আমার নানির ঘরে মার সাথে যে কলেরা লেগেছে। কলেরাতে লোক বেরোতো, লোক এই জ্ঞানটাও ছিল না যে পুকুরে জল খেত, সেই জলে অনেক বেশি দূষিত জীবাণু রয়েছে, এটা একটা কথা হলেই। কিন্তু হাইড্রেশন, মানুষের শরীরে জলের প্রয়োজন, জল থেকে আমি সেগুলোর মধ্যে দিয়ে দেখেছি জীবনের সাংঘাতিক বিপর্যয়। তারপরে দুটি বসন্ততে দেখেছি বিপর্যয়, তারপরে যুদ্ধ, প্লেগে মারা গেছে। 1943-এর মন্বন্তরের কথা শুনেছি, সেটা মানুষের তৈরি মন্বন্তর, মানে জয়নাল আবদিন সাহেবের পুত্র আছে, তাতে মানুষের পুত্রে টানাটানি করে। এই এগুলো তো আমরা করে এসেছি, অনেক সভ্যতা বিলুপ্ত হয়েছে, বেবিলনিয়ান সিভিলাইজেশন থেকে শুরু করে নিয়ে সিন্ধু সভ্যতা মাটির নিচে তলিয়ে গেছে, পুরনো গ্রিসীয় সভ্যতা চলে গেছে ইজিপশিয়ান সিভিলাইজেশন। মানুষের সভ্যতা এভাবেই চলে যায় ধীরে ধীরে। হয়তো ঠিক এই মুহূর্তে ভাবছি যে যুদ্ধ ঠিক আছে, যুদ্ধ হলে যেমন মুক্তিযুদ্ধের সময় আমরা ভয় করতাম, ঢাকায় ছিলাম, আমার দুই ভাই মুক্তিযুদ্ধে চলে যায়, এই বুঝি পাকিস্তানিরা আক্রমণ করলো, এই বুঝি মোহাম্মদপুর থেকে কি বলে বিহারিরা আক্রমণ করলো। তখন তো একটা যুদ্ধ যে কোনো যখন মরে যেতে পারে, যে কোনো বাঁচতে পারে, যৌবনও তখন আছে। তো কিন্তু এখন এই একটা বন্ধার সময় যে আমরা বের হতে পারছি না, কাজ করতে পারছি না, এটা নিয়মে যে এটা এই করোনা বজায় রাখতে হবে, হাত মেলানো যাবে না, কোলাকুলি করা যাবে না। তারপরে এটা এখন পর্যন্ত বিজ্ঞানীরা, এত বড় বড় দেশের বিজ্ঞানী, যেখানে আমেরিকার মতো দেশ, তারপরে ইটালি, তারপরে কি বলে ব্রিটেন, চায়না তো রয়েছে নাকি বলে এটা প্রথমে গিয়েছিল কোন ল্যাবে। তো এই সামান্য অণুজীবীর সাথে আমরা যুদ্ধ করতে সমগ্র পৃথিবী হিমশিম খাচ্ছি। আমার একটা ধারণা ছিল, এরকম মজার কথা আইনস্টাইন বলে গেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ ফিরিয়ে হবে আমি জানি না, কারণ তৃতীয় আইনস্টাইনের ছোট্ট ইঙ্গিত দিয়ে গেছে, ইঙ্গিতটা কিছু নয়, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি 45-এ শেষ হলো, হিটলার সেখানে হিটলারের দল পরাজিত হলো শক্তির কাছে, কিন্তু বলছে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি সোটা দিয়ে, কারণ সভ্যতা ধ্বংস হবে, আবার এককোষ প্রাণী অ্যামিবা থেকে বিলিয়ন বিলিয়ন আগে জন্ম হয়েছিল তার থেকে আবার নবজন্ম হবে, আবার মানুষকুল আসবে, পশুকুল আসবে, আবার প্রাণীকুল আসবে, উদ্ভিদকুল আসবে, আবার এই বসুন্ধরা আবার শোভিত হবে। কাজে এরকম একটা অবস্থা অনেক ভাবনা হয়, আসলে কি আমরা পাচ্ছি না কেন এত বিজ্ঞানের, এত প্রযুক্তি। আরেকটা মুশকিল হচ্ছে আধুনিকতার কুফল, আমি বলবো। আমি কুফল তো আধুনিকতার আছি, আজকে আমি এই যে কথা বলছি এটা কিন্তু আধুনিকতার একটি সাংঘাতিক প্রযুক্তিগত উন্নতি, কিন্তু এ আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে। আগে জানতামই না যে পানির জাহাজে করে রবীন্দ্রনাথ চলে গেলেন ইংল্যান্ডে, খবর পেতে অনেক দেরি। আমার নিজের চাচা উনি চলে গেলেন করাচিতে, খবর পেতে অনেক দেরি। আমি কি বেঁচেছি না ডুবে গেছি? চিঠি লিখবে 1.5 মাস 2 মাস পরে আসতো যে হ্যাঁ আমি পৌঁছেছি। এখন তো মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঘরের মধ্যে, সেটাও একটি আমরা কিছু জানি বলে, বেশি দেখতে পারি বলে ভীতিটা অনেক বেশি, ভীতিটাই। এবং এই যে বন্ধাত্ম, বেরোতে পারছে না, এটি করোনার সময় সবচেয়ে আমার মনে হয় আমার কাছে কষ্টের সময়। যুদ্ধ করতাম যে বলে বাইরে গেলে আপনি গাড়ি চাপা করতে পারেন, আমি ঠিক আছে, আমি একটু দৌড় দিয়ে দেখি পারি কিনা পার হলাম, সেটা হচ্ছে না। সেটি আমার কাছে মানে কখন কাটবে বন্ধাত্ম। তারপরে মৃত্যু তো আছেই, স্বাভাবিক মৃত্যু, আমার তো মৃত্যুর বয়স এমনিতেই হয়েছে, তো কাজেই স্বাভাবিক মৃত্যু পেলে হবে, সেটা কোনো কথা নয়। কিন্তু এই যে করোনা বিশ্বকে বিদ্রুপ করছে, এটা দেখে আমি খুব কষ্ট পাচ্ছি।
এই আর কি, আর কিছু। আর তারপরে আমি বলতে চাই যে আমি নাটক করি, লিখি, লেখালেখি আমার প্রকাশিত বইও আছে প্রচুর, এবং আমি শেষ বয়সে বা পরিণত বয়সে এসে আমি কবিতার কথা সমর্পিত হয়েছি। কারণ আমি মনে করি কাব্য ভাষায় অনেক কিছু বলা যায়। কাব্য ভাষায়, কারণ নাটকের আদি ভাষা ছিল কাব্য ভাষা। আদি মানুষ, গুহাবাসী মানুষ কাব্য ভাষায় কথা বলতো, তারা ছন্দে কথা বলতো, পদ্যে কথা বলতো। গদ্য এসছে অনেক পরে। তারপরে যেটা সুবর্ণ সময় গ্রিক আমলে সফোক্লেস, স্কাইলাস সব কবিতা নাটক করেছিলেন। কালিদাস তো অবশ্যই, ভাস অবশ্যই, এবং শেক্সপিয়ারের সবকটি নাটকই কাব্য ভাষায়। আমাদের সৈয়দ শামসুল হকর বেশিরভাগ নাটকই কাব্য ভাষায়। আমার সৌভাগ্য হয়েছে তার সপ্তবেশিক নাটক আমি নির্দেশনা দিয়েছি। কারণ আমি কাব্যের কাছে সমর্পিত। কবিতাতে অনেক মেলা কথা সামান্য কথাতে বলা যায়, এবং কবিতাই হচ্ছে মানুষের কি বলবো, হৃদয়ে একটা অনুরণন করে, যেটা গদ্যে বলতে অনেক সময় লাগবে। আমি, আমার একটি কবিতার বই বেরিয়েছে, সেটা আমি নিজে বের করিনি, ফেসবুক আমি করি। আধুনিক বাচ্চার ছেলেরা যেভাবে করে তাদের মতো ফেসবুকে আমি এখনো নিয়মিত পোস্ট দিই, সেখানে কবিতা আমি লিখে থাকি। তারা আমার, যারা নাটকের আমার অনুজের প্রতি ভাই রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, বইটা বের করে দিয়েছে। বইটির নাম হলো মন্ত্রী সারথীর কাব্য কথা, আতাউর রহমান। জীবনের প্রতিভাস, ছোট ছোট কবিতা। কাব্য ভাষাতেই খুঁজে পাই জীবনের প্রতিভাস, অথচ জানি না ছন্দ প্রকরণ, কাব্যের রীতিনীতি কিছু। আমি সমর্পিত বহুকাল থেকে বিশ্বের সকল কবিতার কাছে, কবিদের কাছে অবুঝ দুঃখের মতো। আমি সমর্পিত ভার্জিল, দান্তে, গোয়েটের কাছে। ভালোবাসি আমি কালিদাস, জীবনানন্দ, নজরুল, রবীন্দ্রনাথকে। আমার স্বপ্নে উকি ঝুঁকি মেরে যায় শেলি, কিটস, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, ফ্রস্ট, ইয়েট, থমাস গ্রে, এলিয়ট, রুমি, ওমর খৈয়াম আর বাহাদুর শাহজাহানেরা। শামসুর রহমান, সৈয়দ হকদের দিয়ে নিয়ে আজকের প্রজন্মের কবিরা ঘিরে রাখে আমাকে সারা। বুদ্ধদেব, আবুল হোসেন, নীলেন চক্রবর্তী, সুধীন দত্ত, সুনীল শক্তি, জয় গোস্বামী, এদের ভুলি কি করে? রিলকে, বদলিয়ার, লুধিয়ানবি, বাহাদুর শাহ জাফরেরা জাগরণে, নিদ্রায়, স্বপ্নে ঘোরাফেরা করে আমার ধমনীতে। ব্যাসদেব, বাল্মীকি আর মাইকেল রয়েছে আমার করটিতে। ইমরুল কায়েসও দেখা দেন স্বপ্নে আমার। নাম বলা হবে অনিঃশেষ এক যাত্রা, তাই ক্ষান্ত আমি শুধু এই বলে বিশ্বের সকল কবিদের কাছে আমি বিক্রি করেছি আমার আত্মা। এই হলো কবিতা। তারপরে ছোট ছোট কবিতা পড়ি। আরেকটি কবিতা অজয় বীর। এটা একটা ব্যাপার আছে যে আমাকে শামসুল হক একটি নাটক লিখেছিলেন ঈর্ষা। সেটা চিত্রকরকে নিয়ে খুবই দুরূহ একটি নাটক। মাত্র 6টি দীর্ঘ সংলাপে শেষ। এক একটি সংলাপ 18 মিনিট থেকে 20 মিনিট কাব্য ভাষায়। সেটি কেউ করবে না, কিন্তু আমি করলাম। এই নাটকটি বাংলাদেশ জয় করলো, ভারতের কলকাতা জয় করলো। শম্ভু মিত্র আমাদের প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব, আমাদেরকে আধুনিক থিয়েটারের যিনি কি বলবো যে বক্তা প্রচলন করেছিলেন, তিনি দেখে বিমোহিত হলেন। তো সৈয়দ শামসুল হক তখন কথায় কথা বলেছিলেন চিত্রকর্মীদের নিয়ে নাটকটা মূলত। 3জনই চিত্রশিল্পী, একজন বয়স্ক, আরেকটি নারী তার ছাত্রী, আরেকটি ছেলে তার ছাত্র। খালেদ খান আমাদের মাঝে নেই, তিনি অভিনয় করতেন এটা, এবং সারাদাকে অভিনয় করতেন মেয়েটির ভূমিকায়, এবং জামাল উদ্দিন হোসেন করতেন যে বয়স্ক চিত্রকরের ভূমিকায়। সৈয়দ শামসুল হক বলেছেন যে আমি, আপনি সাধারণ মানুষেরা যা দেখতে পাই না, চিত্রকরেরা যারা ছবি আঁকেন তারা গাছের বাইরে একটা কিছু দেখেন। আমি হয়তো গাছের পাতাকে সবুজ দেখছি, একজন চিত্রকর এটাকে নীলও দেখতে পারে। গাছের পাতা নীল দেখা, আমি এই কথা মনে করে ভিয়েতনাম থেকে একটা ছবি তুললাম, গাছের পাতা নীল। আমি তখন ভাবলাম তাই তো, গাছের পাতা নীল তো হতেই পারে যে জলের মধ্যে একটি জলাশয়, বিরাট বড় হ্রদের মতো, তার মধ্যে একটি স্থলভাগ, সেখানে একটি গাছ উঠেছে, নিচের থেকে নীল জল উঠছে, উপর থেকে আকাশের রং নীল,
সব মিলে গাছের পাতা নীল হয়ে গেল। কাজে এই দৃষ্টিটা আমাদের সাধারণ মানুষের নেই। তো আমি সেখানে কবিদেরকে নিয়ে একটা কবিতা লিখেছি, হজ বীর চিত্রকরেরা দেখার বাইরেও দেখেন, আনন্দ দুঃখ খেলার অন্তর্গত বর্ণের রং কেবলই তারাই দেখেন। যেমন ভ্যান গগ দেখেছিলেন আত্মহননের আগে কালো পাকে ভরে গিয়েছিল হলুদ শস্য ক্ষেত্র, সিস্টেম ক্যাপেলের বিস্ময়কর চিত্রে ভরে দিতে দিতে অন্ধ হয়ে গেছেন অ্যাঞ্জেলো। লক্সাপরের চিত্রকর ভিঞ্চির অঙ্কন দেখে অপেক্ষমান মৃত্যুকে করা যায় অবহেলা, কেঁপে উঠে বুক। রেমব্রান্ড কনস্টেবল জয়নুল কামরুলের চিত্রের সামনে দাঁড়িয়ে কামরুলের সাহসী মৃত্যুর কথা ভুলি কি করে, অন্যায়ের বিরুদ্ধে ধিক্কার জানাতে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। চিত্রকরের সর্বদীয় বীর, বিশ্বের অনন্য সম্পদ। এই হচ্ছে আমার কবিতা। আর আর পড়বো কি, আর একটু পড়ি। নিশ্চয়ই আমরা আপনার আরো কবিতা শুনবো, আরো আবৃত্তি শুনবো। তাহলে আমি এখন নাইলা তারান্নুম চৌধুরী কাকুলি, কাকুলি আপা বলে ডাকি, কাকুলি আপার কাছে যাই। এই করোনাকালীন সময়ে তার চিন্তা ভাবনা এবং সেই সঙ্গে তার প্রথম কবিতাটি আমরা হয়তো শুনবো। হচ্ছে পর্ব 5। তো আমার কথা হচ্ছে যে আমরা মননে ঐক্যে কিন্তু এই যে সামাজিক দূরত্ব সেটা যে আমরা ঘুচাবো, এবং এই যে করোনাকালীন আমার মনে হয় যে এটা একটা আমরা যদিও যুদ্ধ করছি সেই জীবাণু বা এই যে করোনা, তাকে তো আমরা দেখতে পাই না, তারপরেও বলবো যে এটা জীবনেরই একটা অংশ। এই দুর্যোগ এসেছে সারা বিশ্বে, একেবারেই সারা বিশ্বে এই মহামারী, মৃত্যুর মিছিল। আমার বলা যে এই মৃত্যুর মিছিল শেষ হবে এবং নতুন দিনে নতুন সূর্য উঠবে, এটাই হচ্ছে মূল কথা। ভেঙে পড়লে চলবে না, আমাদের ভেঙে পড়লে চলবে না, হা উতাস করলে চলবে না, আমাদের কাজ করতে হবে এরই মধ্যে দিয়ে। আমি পড়ছি কাজী নজরুল ইসলামের হে সর্বশক্তিমান। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ। হে সর্বশক্তিমান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ। হে সর্বশক্তিমান। খুবই চমৎকার। আমরা শুনছিলাম মঞ্চ সারথী আতাউর রহমান এবং আবৃত্তি শিল্পী নাইলা তারান্নুম চৌধুরীর পরিবেশনা। আমাদের সঙ্গে বেশ অনেকেই রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আমি দেখতে পাচ্ছি থেকে পুলক চৌধুরী, রাশেদ হাসান, টরন্টো থেকে নাজমা নিগার, চট্টগ্রাম থেকে নাট্যকর্মী তৌহিদ হাসান ইকবাল, কৃষি সাহিত্যিক উৎপল বড়ুয়া, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, এম.এন. আলম সবুজ, রাজেশ মকসুদী, ডক্টর কুন্তল বড়ুয়া। আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন। মঞ্চ সারথী আতাউর রহমান দীর্ঘ 50 বছরেরও অধিক সময় নাটক নির্দেশনা এবং অভিনয়ের সঙ্গে জীবনযাপন করছেন। 35টিরও অধিক নাটক নির্দেশনা করে বাংলাদেশের সর্বাধিক নাটক নির্দেশনার কৃতিত্ব
এখনো পর্যন্ত তিনিই রাখেন। অভিনেতা হিসেবে বিভিন্ন নাটকের প্রায় 200টিরও মঞ্চায়ন করেছেন, 2000টিরও মঞ্চায়ন করেছেন। তাই এবং আমরা আরো দেখেছি ওনার যে কাব্য রচনা এবং বিভিন্ন প্রবন্ধ এবং গ্রন্থ রচনার কথা বললেন, প্রায় 14টির মতো গ্রন্থ রয়েছে। বিভিন্ন ইউরোপিয়ান নাটকের অনুবাদ, রচনা, থিয়েটারের গবেষণাধর্মী প্রবন্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর উপরে প্রবন্ধ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে লিখিত প্রবন্ধ সহ সব মিলিয়ে প্রায় 14টির উপরে বই রয়েছে। এবং তার মধ্যে একটি কাব্য গ্রন্থের কথা শ্রদ্ধেয় আতাউর রহমান ভাই নিজেই বললেন, এবং সেখান থেকে আমরা দুটি কবিতাও শুনলাম। খোলা জানালায় বাতায়ন পথে নিরীক্ষণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। বাংলাদেশের রবীন্দ্র নাটককে বিভিন্ন রকম মাত্রায় নিয়ে যাওয়া, এই দায়িত্বটি অত্যন্ত নিষ্ঠা ভরে পালন করেছেন মঞ্চসারথী আতাউর। আমরা ক্রমান্বয়ে তার বিভিন্ন কর্মের সঙ্গে পরিচিত হব, এবং সেই সঙ্গে আমি উল্লেখ করতে চাই নায়লা তারান্নুম কাকলি, যিনি প্রায় 4 দশকেরও অধিক সময় আবৃত্তি শিল্পের সঙ্গে এবং নাট্য চর্চার সঙ্গে জড়িত রয়েছেন। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবারের মধ্যে দিয়েই, সাংস্কৃতিক পরিবেশেই বেড়ে ওঠা এবং আবৃত্তিতে হাতে খড়ি। খেলাধর এবং পরবর্তীতে উদিচিতে সম্পৃক্ত রয়েছিলেন সক্রিয়ভাবে। 2009 থেকে 1990 থেকে 2008 সাল পর্যন্ত যুক্ত ছিলেন কণ্ঠশীলনে। 2008 সাল থেকে যুক্ত হন নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে। আমি এবার শ্রদ্ধেয় আতাউর রহমান ভাইয়ের কাছে যাব পরবর্তী আবৃত্তি শুনবার জন্য। এবং আমি আজকের এই অনুষ্ঠানের শুরু আয়োজনের সময় বলেছিলাম যে আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবীর নাট্যাংশের পরিবেশনা আছে শুনব। সেটিও আমাদের এই পরবর্তী পরিবেশনার মধ্যে থাকবে। তো কয়েকটি আবৃত্তির পরপরই আমরা যাবো সেই নাট্যাংশের পরিবেশনা। আমি রবীন্দ্রনাথের একটি কবিতা পড়ছি। রবীন্দ্রনাথ ঠাকুর মননে এবং বাঙালির সমস্ত সুকৃতিকে একজনই ধারণ করেছেন। প্রবন্ধ সাহিত্য, কাব্য সাহিত্য, ছোট গল্পের রাজা, উপন্যাস, তার সমাজ চিন্তা, তার কৃষি ভাবনা সব মিলে তিনি সারা পৃথিবীর গৌরব, খালি বাঙালির গৌরব নন। তিনি মারা যাচ্ছে, ওই হুঁশ আসছে, হুঁশ চলে যাচ্ছে, ঠিক এই অবস্থায় উনি কবিতা লিখছেন। এবং আমার মনে হচ্ছে আতা ভাই, হ্যাঁ, স্ক্রিনে হয়তো একটু সমস্যা হচ্ছে। আমরা এই সময়টা নিই কাকলি আপা, আপনার কাছ থেকে জি আমি পড়ছি। আমার ভীষণ প্রিয় একটি কবিতা, পরিচয়। এটা হচ্ছে তানভীর মোকাম্মেলের কবিতা, পরিচয়। হ্যাঁ মেজর, আমি বাঙালি। আমার পূর্বপুরুষেরা পুন্ড্র ও দ্রাবিড় ছিলেন। আর্য তো নই, তাই উচ্চতা মাঝারি। এদেশের এঁটেল মাটির মতোই কিছুটা কালচে দেহ। যখন লাঙল ধরি মাঠে, বোঝা যায় না ভেদ কোথায় মাটি আর কোথায় শরীরের শেষ। আমার পিতামহের পিতামহ
শূদ্র ছিলেন। আর মাতামহ যিনি মেঘনায় ধরতেন মাছ, এক বেদিন নারীকে নিকাহ করেছিলেন। আর আমার পিতামহীর ভাই ঝুঁটি বেঁধে মাথায় ঘর ছাড়া বাউল, কোনো ধর্মেই আস্থা ছিল না তার, কেবল একতারার ধর্ম ছাড়া। আমাদের বংশে এসব রক্ত দোষ ছিল। এছাড়া সংস্পর্শ দোষও কিছু আছে, যেমন মধুমতির পাড়ে আমাদের গায়ে কিছু কাফেরদের বাস। ঈদ বকরিদে ওরা আসে আমাদের ঘরে, আর পুজো পার্বণে আমরা ওদের উঠোনে জ্বালাই বাতি। কখনো বা আশ্বিনের সন্ধ্যায় দুর্গা প্রতিমার সামনে নেচে ফেলি এক চক্কর আরতি। আর আমার পিতা হেমন্তের শিশির ভেজা ঘাসে পৌরাণিক যাত্রা দেখতে ভালোবাসতেন। বেহুলার বেদনায় আজও কেঁদে উঠে আমাদের মন। হ্যাঁ মেজর, ইমাম সাহেব ঠিকই রিপোর্ট করেছেন, এসব নাফরমানি কাজে আমরা ভয়ানক জড়িত। আপনার ডাক বাংলোর বারান্দায় ঝুলিয়ে আঘাতে আঘাতে প্রায় অচেতন করে আপনার সৈন্যরা যখন বারবার জানতে চেয়েছে আমার পরিচয়, তখন যা বলেছি এখনো তাই বলছি। হ্যাঁ মেজর, আমি বাঙালি। ভাবছেন কিভাবে শেষ করবেন আমাকে? আপনার লম্বা চোয়াল পাঠান সুবেদারটি কি নদীর কিনারে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার, নাকি ওই খেপাটি পাঞ্জাবি ক্যাপ্টেনটি খাপ থেকে টেনে পিস্তল টিপবে ট্রিগার আমার মাথার পেছনে, নাকি ওই যে বিহারিটি গলায় বেঁধে রঙিন রুমালের ফাঁস আপনাদের ক্যাম্পে খাটে নানা ফাই ফরমাস, সেই সীমার হয়ে চালাবে ছুরি? যেভাবেই হোক আমি তৈরি। হ্যাঁ মেজর, আমি বাঙালি, আমি বাঙালি। বাহ, খুবই চমৎকার। আমরা সবাই বাঙালি, মনে প্রাণে আদ্য বাঙালি। মনে প্রাণে। খুব ভালো। আমি আমি আতা ভাইয়ের আরেকটি কবিতা পড়বো, সেটি হচ্ছে আমি এটা আতা ভাই পড়ুক, তারপরে একটু পরে পড়ছি। আতা ভাই এখন পড়েন। যে তখন রবীন্দ্রনাথ পরের লাইন হচ্ছে চারটি কবিতা মৃত্যুর আগে লেখা। আমি দুঃখের আধার রাত্রি, আজকের সময়ের সাথে কিছুটা মিল আছে, ছোট একটি কবিতা। দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র তারে দেখেছিল কষ্টের বিকৃত ভাঙ, রাসের বিকট ভঙ্গি দেখো, অন্ধকারে ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখোশ তারে করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থক পরাজয়। এই হার জিত খেলা জীবনের মিথ্যায় কৃষক, শিশুকাল হতো বিজড়িত পদপদে এই বিভীষিকা, দুঃখের পরিহাস ভরা ভয়ের বিচিত্র ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। পৃথিবীর একমাত্র কবি যিনি বলেছেন মৃত্যুকে নিপুণ শিল্পী, এটা তার মৃত্যুর আগে। এবং তার সঙ্গে আসতো, সঙ্গে চলে যাচ্ছে আরেকটি ছোট্ট কবিতা, যেটা রবীন্দ্রনাথের সেই মৃত্যুসজ্জা, এটা আমি হ্যামলেট নাটকে লাগিয়েছি। যখন হ্যামলেট বিধ্বস্ত হয়ে যায়, বাবার প্রেতাত্মাকে দেখে, বাবা অন্যায় ভাবে নিহত হয়েছেন, মা বিয়ে করেছেন বাবার ছোট ভাইকে, যা হোক সেটা আমি লাগিয়েছি। এইখান থেকে একটি লাইন, রূপনারায়ণের কুলে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। মৃত্যুর দুঃখের তপস্যে জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকলে দেনা শোধ করে দিতে। এবার আমি একটি ছোট্ট জায়গায় হ্যামলেট থেকে মুখস্থ করছি। এটা পড়ার কারণটা হলো যে আজকে যে আমরা দুঃখটা পাচ্ছি, দুঃখটা হয়তো আমাদের পাওয়া দরকার ছিল। কারণ মানুষ দুঃখ পেলেই, যেমন বাল্মীকি দুঃখ থেকে সৃজন করেছেন, আজকে যখন দিন ভালো হবে সৃজনের মানে হিড়িক পড়ে যাবে। এটা কেমন ঘরে ছিলাম, কেমন কষ্ট হয়েছে, এটা নিয়ে হয়তো অনেক নাটক লেখা হবে, অনেক কবিতা লেখা হবে, অনেক গান লেখা হবে। বাল্মীকি যেমন দুঃখ থেকে প্রথম শ্লোক বেরোলো, মা নিষাদে প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎপঞ্চ মিথুনা দেখবধি,
কাম মোহিতম এতে কি বলিয়া মনি সাপ দিল তারে সেই শোকে এক শ্লোক নিঃস্বরিল মুখে শোক হইতে শ্লোকের হইল উপাদান মানিসবাদে বলিয়া তাহার উপাখ্যান। ম্যাকবেথ লোক ভালো না, ম্যাকবেথ এবং ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ ডানকানকে নেমন্তন্ন করে হত্যা করলেন, রাজা পুণ্যমান ডানকানকে। এবং মেয়েরা তো খুব নরম হৃদয়ের হয়, উনি আর সহ্য করতে পারলেন না লেডি ম্যাকবেথ খালি হাতে রক্ত দেখে, কিন্তু ম্যাকবেথ রাজাকে মেরে রাজা ডানকানের জায়গা নেবে। তো লেডি ম্যাকবেথ আত্মহত্যা করলেন। আত্মহত্যা করবার পরে সিটন এসে বলছে মিলর্ড দ্য লেডি ইজ ডেড। তখন ম্যাকবেথের হাত থেকে, ম্যাকবেথ শেষ যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল ডানকানের বিরুদ্ধে, ম্যাকডাফের বিরুদ্ধে, হাত থেকে তলোয়ার পড়ে গেল, তার শিলটা যেটা বর্ম সেটা কাট হয়ে গেল। ধীরে ধীরে বলতো উচ্চারণ করল, he should have died hereafter. There should have been a time for such a word. Tomorrow, tomorrow, and tomorrow. Trips in the petty pace to the left before the recorded time, and all our yesterdays have lighted the fools, the way to dust. Out with candles. Life is but a walking shadow. A poor player concentrates upon his stage and is heard no more. It's a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. So Shamsul Karunubad, সামান্য অংশ। যাও নিভে যাও জীবনে বুঝি, জীবন এক নিতান্ত চলমান ছায়া, হতভাগ্য এক অভিনেতা রঙ্গমঞ্চে কিছুকাল লাফায় ঝাঁপায়, তারপরে শোনা যায় না কোনো সংবাদ। এ কাহিনী এক নির্বোধ কথিত অলঙ্কারে অনুপ্রাপ্ত থাকার ইতি তাৎপর্যবিহীন। একটু হতাশা ব্যঞ্জক, কিন্তু জীবনের একেবারে সারাচ্ছরে কবিতাটাতে এই কথাগুলোতে উঠে আসে। তো এই তো হলো। এখন আমি রক্তকরবীর অংশ আমরা পাঠ করতে পারি নাকি? আমার মনে হয় তার আগে কি কাকলি আপা কিছু বলবেন? হ্যাঁ বলুক, আমি আরো পড়তে পারি কবিতা, আমার আরো ছোট ছোট কবিতা। তাহলে আরেকটু শুনি আপনার কাছে। না ঠিক আছে, কাকুলি যাক, তারপরে আমি কথা। হ্যাঁ কাকলি আপা আপনি বলুন। তানভীর মোকাম্মেলের লেখা। অজানা মরণ ব্যাধি হেনেছে আঘাত, জানা নেই ঔষধ পথ্য অচিন, চেনা পৃথিবী অচেনা আজ, ম্রিয়মান মা ধরিত্রীও। মানুষ সব ঘর বন্দি, নিঃসঙ্গ, ভয় পায় একে অন্যকে, প্রত্যেকের গলায় যেন হত এক অ্যালবাট্রস। কেউ নিশ্চুপ বসে, কেউ শুনে গান, পুরনো ফটো কেউ যেন কেন ঘাটে বারবার, বহুবার দেখা ছবি ফের চেয়ে দেখে কেউ আরো একবার, কেউ বা বিষণ্ণ তাকায় জানালায়, ফেলে আসা দিনের কথা ভেবে সীমাহীন বিষাদগ্রস্ত হয়। আর সবাই ভাবে যে ভাবনা ভাবেনি আর তারা এতদিন, আর কেন ভাবেনি ভেবে বিস্মিত হয়। কত পাপ পরস্পর করেছে তারা, কত মহাপাপ বিশ্বমাতার প্রতি, এ কথা ভাবে কেউ কেউ। দিন শেষে আমরা তো সবাই একই সাগরের ঢেউ। একদিন এ মহামারী অপসৃত হবে, একদিন তারা ফের বের হবে পথে, তখন দেখবে তারা ধরিত্রী আবার বিশুদ্ধ, স্বচ্ছতোয়া, নির্মল, অনাবিল। আর হয়তো নিজেরা খুঁজবে নিজেদের দেহ মন হয়েছে কি বিশুদ্ধ, তাদের কাল গ্রন্থ হৃদয় মনন। বাহ, চমৎকার, খুবই চমৎকার। এবারে আমরা রহমান ভাইয়ের কাছে আবার আসি। হ্যাঁ, ছোট্ট রবীন্দ্রনাথের আরো ছোট ছোট কয়েকটি শুনতে চেয়েছিলাম। রবীন্দ্রনাথের একটা বিজয় সম্পর্কে, আমাদের বিজয় দিবস সম্পর্কে একটি কবিতা আছে, সেটা শেষ করে বিজয়, এটা আমি হয়তো খুব সম্ভবত আমাদের বিজয় দিবসে লিখেছিলাম 16ই ডিসেম্বরে। হাজার বছরের পথ চলায় মানুষের একই অভিপ্সা ব্যক্ত হবে,
স্বাধিকার, স্বাধীনতা, মুক্তির মতো আর কিছু নয়। যুগ যুগান্তের সাধনা সংগ্রামে তাই উৎকলিত হয়। দেশপ্রেম, মানবপ্রেম বর্জিত বিদ্যুৎ ক্ষমতা সবই মিথ্যা হয়। বাঙালিত্ব আমাদের করেছে দান এক অনন্য গরিমা। 52-এর ভাষা সংগ্রাম আমাদের ললাটে গেছে দীপ্র এক রক্ত তিলক। 72 রক্ত ঝর্ণায় রঞ্জিত স্বাধীনতা যেন ছিল এক পদ্মরাগ মণি, যার বিভায় ছুটে চলেছি আমরা। দেশকে নিয়ে যাব হিমালয় উত্তুঙ্গ গৌরব শিখরে। সার্থক হবে সেদিন আমাদের গৌরবে বাংলাদেশ। না, খুবই সুন্দর। এটা আমি রবীন্দ্রনাথের কবিতা তো একটা দুঃখের আন্দাজ রাত্রি পড়লাম। রবীন্দ্রনাথের আরেকটি কবিতা আছে খুব ছোট, এটা আসলে আত্মজিজ্ঞাসার কবিতা। এটাও মৃত্যুর আগে লেখা, এটা সবাই জানে, ঘরে ঘরে পঠিত হয়, বহু লোক পড়ে এটা। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তাকে নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন করিল পশ্চিম সাগর তীরে, কে তুমি? সে আদি দর্শন, নো thyself, আমি কে, কোথেকে এসেছি, সেটা এই কবিতায় মৃত্যুর আগে লিখে দিয়েছেন। এবং খুব চমৎকার এই কবিতাগুলো যখন লিখছেন, উনি হুশ চলে যাচ্ছে, হুশ আসছে, ঠিক তার পরবর্তী লাইনটি ধরতে পারছেন। তখন বললো যে ব্রিটিশ ডাক্তার ছিল চেয়ারম্যান বোর্ডে, বিধান রায়টা সবাই ছিলেন, বলে ইনি কি করে পাচ্ছেন, 3 ঘন্টা পরে হুশ করে পরবর্তী লাইনটি কি করে দেবেন? বলছে ওনার নার্ভাস সিস্টেম অন্যান্য লোকের চেয়ে একেবারে ভিন্ন। তারপরে ওনাকে নিয়ে যাচ্ছেন শেষ যাত্রায় এই শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকোতে, যেখানে তার জন্ম হয়েছিল, কাঁধে, তখন তার কাঁধে করে নিয়ে যাচ্ছেন খাটের মতো। তো তখন ঝুমঝুম করে শান্তিনিকেতনে বৃষ্টি শুরু হলো। তখন উনি বলছেন আমাকে নিয়ে চলো শান্তিনিকেতন। শান্তিনিকেতনে বৃষ্টি হচ্ছে, আমি কি দেখে পারি? এবং কি মানুষ একদিকে, মানে যখন আমরা আফ্রিকা মহাদেশকে চিনি না, একটা অন্ধকার মহাদেশ, হয়তো নামে শুনেছি, কিন্তু মানুষ কেমন, কিন্তু উনি তখন আফ্রিকার জন্য দীর্ঘশ্বাস ছাড়ছেন। বলছেন উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অত্যন্ত সে বারবার এই সৃষ্টিকে করছিলেন বিধ্বস্ত, তার সে অদৃশ্যে ঘন ঘন মাথা নাড়ার তিনি রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রীর বুকের থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে এলো। বাদ্যে তোমাকে বনস্পতির নিবিড় ধারায় বিপন আলোর অন্তত করে। তারপরে এক জায়গায় বলছে যে আজকে যে আমাদের উপনিবেশবাদ আসলো, সাম্রাজ্যবাদ আসলো, তখন বলছে সাহেবরা ব্রিটিশ তো সারা পৃথিবীকেই তারা শাসন করেছে একসময় তো আমরাও তাদের অধীনে ছিলাম। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস সাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত। তারপরে সবশেষে কিন্তু রবীন্দ্রনাথ ক্ষমা করে দিতে বলছেন। এসো যুগান্তের কবি, মান হারা কবির দ্বারে ক্ষমা করো হিংস্র প্রলোভের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই ছিল রবীন্দ্রনাথ। মানে পৃথিবীটাকে সবকিছু মুখস্থ করেছেন, পৃথিবীর সুখ দুঃখ আনন্দ, জগতের আনন্দ লোকে উনি যেমন নেচেছেন, গেয়েছেন, তেমনি পৃথিবীর সমস্ত দিককে ধারণ করেছেন এবং বাঙালির কবি। আজকে আশা করি এই করোনার দিনে আমরা এই দুঃখকে ধারণ করতে পারলে আমাদের জাতির প্রতি অত্যন্ত সাহসী ছিলেন, সেই সাহস আমরা নিশ্চয়ই ওনার থেকে আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে। চমৎকার। আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন, লেখক এবং বোধনা আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠা লগ্নের অন্যতম সদস্য কুমার প্রীতিশ বল আমাদের এই অনুষ্ঠানের
শিরোনামটিও কুমার প্রতীক বলে দিয়েছেন। লিখেছেন রবীন্দ্র নাটক এবং সৈয়দ শামসুল হকের নাটকের জন্য বাঙালি নাট্যজন আতাউর রহমানকে চিরকাল স্মরণে রাখবে। তার বিচিত্র প্রতিভার জয় হোক। খুব সুন্দর লিখেছেন। এছাড়া লিখেছেন রাজিউর রহমান বিতান, প্রণব চৌধুরী, তারপর উৎপলকান্তি বড়ুয়া ছড়াকার নাম বলেছি, সুসন্দা চৌধুরী, আরমান আজাদ, সুপ্রতিম বড়ুয়া এবং বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আব্দুল হালিম দোভাষ। অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। এবারে আমরা যাই নাইলা আপার কাছে। তো নাইলা আপা দীর্ঘদিন নাটকের সঙ্গে কাজ করতেন, বিশেষ করে রক্তকরবীর নন্দিনী চরিত্রে দীর্ঘদিন উনি অভিনয় করছেন 2008 পরের থেকে। এছাড়া কাঁঠালবাগান নাটক, অপেক্ষমান, যেটি সৈয়দ শামসুল হকের একটি তৈরি নাটক, এই নাটকটি নিয়ে আতাউর রহমান এবং নাইলা আপা সহ এনারা বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় মঞ্চস্থ করেছেন একাধিকবার। ইবসেনের ডলস হাউস দিয়ে প্রথম আপনি নাটক শুরু করেছিলেন, আমি নাইলা আপাকে বলছি। সেই পরিপ্রেক্ষিতে আবৃত্তি এবং নাটক, আমি সুইচ ওভার বলবো না, আমি বলবো যে আবৃত্তিকে ভিত্তি করে তারপরে আপনি নাটকে এসেছেন। আমার কাছে মনে হয় যে আবৃত্তি এবং নাটক অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এটা আমার সবসময় মনে হয়। একজন অভিনয় শিল্পী এবং একজন আবৃত্তি শিল্পী একেবারেই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমার মনে হয় কেউ আবৃত্তি শিল্পীদের জন্য বরঞ্চ আরো ভালো হয় যে সে অভিনয় যে আরো সে নিজেকে সমৃদ্ধ করতে পারে। এবং তদ্রূপ আমি মনে করি একজন অভিনেত্রী বা অভিনয় শিল্পী সেও কিন্তু আবৃত্তি সুন্দরভাবে করতে পারে। এটা আমার কাছে মনে হয় একেবারেই দুটো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা এবার কিসে যাব? এই রক্তকরবীকে আমরা এখন যাব না আর একটু পরে যাব? আমি একটা কবিতা করতে চাচ্ছিলাম, আমার খুব প্রিয় কবিতা, সেটা হচ্ছে মেঘবালিকার জন্য রূপকথা, জয় গোস্বামীর। তাহলে আমি পড়ছি। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম খুশমন্ত। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ও সব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুক্ত একটিও নেই তল্লাটে। একজনকে মনে হলো ওর মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়। মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্যে? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার।
এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি। যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসবই সব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটাও খাতা শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনে। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। চমৎকার, চমৎকার, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন। আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে অপর্ণা বাছার, ওয়াহিদুল্লাহ বকুল, আবৃত্তি শিল্পী নাসিমা খান বকুল, নাট্য নির্দেশক মোস্তফা কামাল যাত্রা, আবৃত্তি শিল্পী ইকবাল হোসেন জুয়েল, বোধন আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য আবৃত্তি শিল্পী পারভেজ চৌধুরী এবং চট্টগ্রাম থেকে বোধন আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতাদের একজন অ্যাডভোকেট সুভাষ চক্রবর্তী। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। আমি একটু এবার আসি রহমান ভাইয়ের প্রসঙ্গে, যে আপনার নির্দেশিত অনেকগুলো নাটকের মধ্যে অন্যতম হচ্ছে গ্যালিলিও, রক্ত করবি, বাংলার মাটি বাংলার জল, শামসুল হকের ঈর্ষা আপনি বলেছেন, ওয়েটিং ফর গডো, অপেক্ষমান, শেক্সপিয়ারের হ্যামলেট, এবং সৈয়দ শামসুল হকের 12টি নাটকের নির্দেশনা আপনি প্রদান করেছেন। তার মধ্যে ঈর্ষার কথা আপনি বলেছেন, সব চাইতে মাত্র 6টি সংলাপে, দীর্ঘ সংলাপ এবং পুরোটাই কাব্যনাট্য। এছাড়া আরেকটি নাটক যেটি আমি মনে করি যে আমাদের এই অঞ্চলের এক ইতিহাস হয়ে থাকবে নাট্য সাহিত্যের মধ্যে, নাট্য কর্মের মধ্যে, নুরুল দিনের সারা জীবন, শামসুল হক। 2001 সালে 21শে পদকে আপনি ভূষিত হয়েছেন। কণ্ঠশীলন আপনাকে ওয়াহিদুল হক আজীবন সম্মাননা প্রদান করেছে। চ্যানেল আই কর্তৃক রবীন্দ্র পুরস্কার আজীবন সম্মাননা এবং টিভি কর্তৃক আজীবন সম্মাননাও আপনাকে প্রদান করা হয়েছে। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং থিয়েটার স্কুল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে আপনি প্রশিক্ষণ প্রদান করেছেন। এই যে নাটক নিয়ে দীর্ঘ আপনার কর্মজীবন, সেই জায়গা থেকে আমরা যারা দর্শক হিসেবে আপনার নাটক দেখি বা আমরা যারা দর্শক, সেই আমাদের উদ্দেশ্যে আপনি যদিও এর মধ্যে বলেছেন যে রবীন্দ্রনাথকে আপনি মনে প্রাণে ধারণ করেন এবং রবীন্দ্রনাথের প্রতিটি চরণ, প্রতিটি চয়ন আপনি শুধু ধারণই করেন না, আপনি চর্চাও করেন। সেই পরিপ্রেক্ষিতে
আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন যে একজন শিল্পীকে পরিপূর্ণ শিল্পী হতে গেলে এই যে রবীন্দ্রনাথকে থেকে রবীন্দ্র চর্চাকে বা রবীন্দ্রকে ধারণ করা সেই জায়গায় ঠিকই বলেছেন। রবীন্দ্রনাথকে সারা বিশ্ব ভাবেছেন। আমি খুব অবাক হয়ে গেলাম একবার পিকিং বিশ্ববিদ্যালয় থেকে বছর 3 আগে আমাকে আমন্ত্রণ জানানো হলো তারা রবীন্দ্র উৎসব করতে। পিকিং বিশ্ববিদ্যালয় বেইজিং অনেক বড় বিশ্ববিদ্যালয় এবং সেখানে রবীন্দ্রনাথ সম্পর্কে আমি বলা যখন শুরু করলাম ইংরেজিতে, আমি ভাবলাম ইংরেজি থেকে তারা রূপান্তর করতে সুবিধা হবে। হঠাৎ করে আমার চেয়ে হয়তো বছর 2 ছোট হতে পারে, আমার তো অনেক বয়স, ওনার তখন বোধ 76 কি 77। হঠাৎ করে উনি বললেন আপনি বাংলায় বলুন, চাইনিজ অধ্যাপক, বাংলা থেকে আমাদের রূপান্তর করতে সুবিধা হবে। এবং আশ্চর্য, আপনি হচ্ছে, আমি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি তো বাংলা সাহিত্য এমএ পাঠ করেছি, আমি তো মনীশ্বরের ছাত্র। তখন আমার বুঝতে আসে এরপর থেকে আমি বলা ছেড়ে দিলাম, আমি বাংলা ভাষা বললাম। এবং তখনই একদিন পরে আমাদের মুসুজ্জামান খান বাংলা একাডেমির ডিজি আমাকে চায়নাতে ফোন করলো যে আতর ভাই, আপনাদের তো আজকে রবীন্দ্রনাথের উপর 1 ঘন্টা কিছু 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে। তো রবীন্দ্রনাথ খালি আমি যে আমরা যে জানি এটা নয়, জাপানিজরা যেমন জানে, রাশিয়ানরা তেমন জানে। এবং সবচেয়ে বড় কথা, আজকে রবীন্দ্রনাথের কথাতে এটা উঠে, রবীন্দ্রনাথ রাশিয়াতে গেলেন, রাশিয়ার বিশ্ববিদ্যালয়তে একটা নতুন ধরনের উনি দেখলেন কি বলে শাসন, যে একদম নিরন্ন মানুষদের, মানে যার চলে গেছে লেনিনের নেতৃত্বে কমিউনিজম, এবং বললেন যে আশ্চর্য, এটা তো অপূর্ব সুন্দর একটি শাসন ব্যবস্থা। কিন্তু রবীন্দ্রনাথের এমন অন্তর্দৃষ্টি ছিল, বললে যদি আমি মনে করি এটা যদি উপর থেকে চাপানো হয় এটা পড়ে যাবে, আর অন্তর থেকে উৎসারিত হলে সেটা কিন্তু টিকে থাকবে। ঠিক 70 বছরের মাথায় কমিউনিজম পড়ে গেল। তারপর গেলেন আমেরিকা, রক্ত করে রাজা চিত্র আঁকলেন আমেরিকাতে। আমেরিকাতে বললেন বিরাট সভ্যতা, মস্ত বড় মহাদেশ, এবং ইংরেজিতে বললেন ওনার ইংরেজি টাইটানিক ওয়েলথ অ্যান্ড মেগালোমোনিয়াক অ্যাম্বিশন, মানে সব গিলে খাবো আমি, আর কাউকে খেতে দেবো না। টাইটানিক ওয়েলথ মানে হিমালয়ের চেয়ে বড় যে সম্পদের পাহাড় গড়ে তুলবো, তখন রাজার চিত্রটা আঁকলো, অন্য কাউকে খেতে দেবো না। নন্দিনীর সাথে সেই সংলাপে পরিচয় আছে। আমি আজকের এই মুহূর্তে একজন ইংলিশ কবি, মানে বিলেতের কবি, 1600 থেকে 2টো লাইন আজকের জন্য খুব প্রযোজিত, জন ডান, মেটাফিজিক্যাল পোয়েট, ওনার 2টো লাইন। উনি বলছেন যে আজকে আমরা কিভাবে ব্যথিত হচ্ছি, আমেরিকাতে একজন মারা যাচ্ছে, আমেরিকা করোনা ভাইরাস, স্পেনে, ইতালিতে, পৃথিবীর সর্বত্র, তখন এই কথাটাই মনে পড়ে, no man is an island entire of itself, every man is a part of a continent, a piece in the main. Any man's death diminishes me, for I am involved in mankind, and therefore never sent to know for whom the bell tolls. It tolls for thee. তার জন্যই ইয়ে হচ্ছে, কে মারা গেছে তোমার জন্য, প্রতিটি মানুষের সাথে মৃত্যুর সাথে সাথে যেন আমারও মৃত্যু হয়, মানে আমি মানে মৃত্যুগামী হয়ে উঠেছি। তো এই যে সমগ্র পৃথিবীতে কবিরা কিভাবে যোগ করেন, জন 16 শতকের কবি, তাই এটা বললাম আজকে ভেবে। আর রক্তকরবীর কথা আমি বলতে চেয়েছিলাম, যেটা রবীন্দ্রনাথ এই নাটকটি লিখেছেন, এটা অনেক কথা আছে, সেটা শুধু যাব না, খালি বললাম আমার গৃহকোণে দেখলাম আবর্জনা ঋতু লোহালোক করে, ভালো লাগলো না। তখন উনি কিন্তু এখনো ইয়েতে তাদের স্ট্রিটের কথাই বলছেন, তখন ইয়েতে জানলাম যে তোর বাড়ি এখন ওখানে, সেখানে শিফট করে বললো যে লোহালোক করে পরিষ্কার করে দেখলাম যে ছোট্ট গাছ লাল ফুল বুকে নিয়ে যেন আমার দিকে তাকিয়ে বলছে, গাছটা কিছু নয়, রক্তের গাছ। হ্যাঁ, বলছে মারতে পারলে তুই ভাই, তুলনাতে আমাকে মারতে পারলে না। এবং উনি যখন এক বিলেতি সাহেব রক্ত করে গিয়ে বা দেখে গিয়ে বললো যে তোমাদের নন্দিনীকে আমি কিচ্ছু বলবো, বলছে আমাদের নন্দিনী হচ্ছে রূপক প্রতীক, তুমি বুঝবে না, তোমাদের সবকিছু খোলামেলা, আমাদের নন্দিনীকে বোঝা মুশকিল। সেটাকে উনি বলছেন
Christian Europe no longer depends upon Christ for our peace, but on the legal nation. Even the world is run with Jack and giant. Jack, who is not a gigantic man, but multitude of men turned into gigantic system. এই যে কায়েমি স্বার্থের বিরুদ্ধে, দলগত স্বার্থের বিরুদ্ধে, চক্রের বিরুদ্ধে ওনার যে সোচ্চার উচ্চারণ, সবশেষে বলছে আমার জীবনের মানে সবচেয়ে খারাপ সময়ে নন্দিনীর চিত্র আমার বা চিত্রকল্প আমার মাথায় এলো এবং ডেভিলস টেম্পটেশন মানে শয়তানের কালো পথের বিপরীতে আমি নন্দিনীর চিত্রটি আঁকলাম। কেন আঁকলাম? আমার দৃঢ় বিশ্বাস নন্দিনী একদিন মানুষকে, মানবতাকে নারী পতনের হাত থেকে রক্ষা করবে। She will rescue this world from the unholy spirit of rapacity. নারী পারে, কারণ নারীতে সংসারের কেন্দ্রবিন্দু, সে মাতা, সে ভগ্নী, সে প্রেমিকা, সবই তো সে। আজকে তো দেশ পরিচালনা থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী আছেন এবং সর্বক্ষেত্রে নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন একটু আগে শুনলাম যে করোনা ভাইরাস পুরুষদের বেশি আক্রমণ করে, আক্রমণ করে। পুরুষরা বাইরে যায় তো সেটা বেশি খামোখা ঘোরাফেরা করে, ঘরের মধ্যে এক, তাদের বদভ্যাস অনেক কম, সিগারেট খায় পুরুষ, আর অনেক কিছু খায় নেশার জিনিস, মেয়েরা করে না, শরীরে প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে বলেই আজকে বিজ্ঞানীরা মনে করছেন। সেটি যেই স্ট্যাটিস্টিক্স আমি দেখলাম পরিসংখ্যান, তার দেখা যাচ্ছে যে মেয়েরা কম মৃত্যুবরণ করেছে, তাদের অনেক বেশি। যাই হোক, আমরা কেবল আনন্দ, এটা চিরকালের সত্য। তার মধ্যে রবীন্দ্রনাথের জন্ম হয়, নজরুলের মতো লোকের জন্ম হয় এবং উনি মানে একটি কবিতার মধ্যে সমগ্র বিশ্বের সংসার দিয়ে বেরিয়েছেন। সে বিদ্রোহী একদিকে বলছেন আমি বিচের বাসরি সুন্দর তোলা ঘুম ঝুম কুমো দিয়ে নিখিল বিশ্ব করে নিচ্ছুম, আরেকদিকে বলছে আমি পরশুরামের কঠোর নিক্ষত্রিয় করিব বিশ্ব, পরশুরামের বাসী পরশুরাম সবকিছু। উনি দেখা যাচ্ছে যে মহাভারত, রামায়ণ, ইলিয়াড, ওডিসি একটি কবিতাকে পরিভ্রমণ করেছেন। বিস্মিত যে পড়াশোনা মানে ওই প্রাতিষ্ঠানিক পড়াশোনা তো ওনার ছিল না, যেটা রবীন্দ্রনাথেরও কম ছিল। আমি প্রায় ঠাট্টা করে বলি যে অনলি নোবেল লরিয়েট ভাষক করে, কিন্তু নজরুলেরটা বিস্ময়কর। এই পর্যন্ত পড়ে রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি সবকিছু এই একটি কবিতা দিয়েছেন। এটা আমাদের বাঙালির মধ্যে জন্ম। আর তো জীবনানন্দ দাস আমাদের বরিশালের কবি। আমি হ্যামলেট নাটক শুরু করেছি কোথায়, ডেনমার্কের রাজপুত্রের কাহিনী, সেটা পত্রিকাতে উঠে ডেনমার্কের সারা শরীর জুড়ে হ্যামলেটের সারা শরীর রয়েছে একটা ধূসরতা। আমি সেখানে শুরু করি, আমি অর্থ নয়, যুক্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের মাঝে খেলা করে, আমাদের ক্লান্ত ক্লান্ত করে সেই ক্লান্তি নাই, তাই চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে, পর্দাটা উঠে যায়, আমরা কিন্তু শুরু হয়ে। এবার এই যে কবি অদ্ভুত ভাবে, রবীন্দ্রনাথ খুব সুন্দর বলেছেন যে তোমার কবিত্ব শক্তি সম্পর্কে জীবনানন্দ আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি শব্দ নিয়ে এত জবরদস্তি করো। এখন উটের দেবার মতো কোনো এক শব্দ পেয়েছি, যেদিন আমি প্রথম পড়লাম আমি খুব বোকা হয়ে গেলাম। উটের দেবার সাথে সম্পর্ক থাকতে পারে, এই কি ধরনের উনি উপমা ব্যবহার করলেন। আরো পরে একটু বন্ধ করলাম, দেখলাম যে একটু পরে যে মরুভূমি যে গধূলি রত্ন, উটের শাড়ি যাচ্ছে, বাঁকা গ্রীবাতে অন্ধকার এবং নিস্তব্ধতা যাচ্ছে, এই অদ্ভুত। এবং একটা মানুষ হাজার বছর ধরে পথ কাটিতেছে পৃথিবীর পথে, তারপরে পানিতে নেমে গেছে, জলে সিংহল সমুদ্র, মালয় সাগরে অনেক ঘুরেছি। আমি বলেছি আমার স্ত্রীকে নিয়ে যখন গেলাম এবং দারুচিনি দ্বীপের, সেখানে দারুচিনি গাছ, সবাই রেখে জীবনানন্দের কথা মনে করলো, দারুচিনি দ্বীপের কথা। এই আমাদের বাঙালি কবি। আমরা বাঙালিরা আসলে সাংঘাতিক ভাবে ঐতিহ্যগত ভাবে শিল্প সংস্কৃতিতে আজকে লালনের কথা কি তার আগে থেকে আমাদের অনেক সমৃদ্ধ। কাজে এই জাতি ভোগ করেছে। আমরা হয়তো আমেরিকার মতো বিরাট শক্তি নয়, ইংল্যান্ডের মতো বিরাট শক্তি নয়, জার্মানির মতো মৃত্যুর পাশ্চাত্য শক্তি নয়, কিন্তু আমরা করতে পারি। আমাদের এই জন্যই আমাদের করোনাতে আমাদের সহজে, এই জন্য আমাদের লোকদের
শরীরে অতি কষ্ট হয়, শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, হয়তো আমাদের কিছু তেমন ক্ষতি হবে না, কারণ আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের জন্মলগ্ন থাকি। দুঃখের জীবন যাপন করে, দুঃখের জীবন আমি বলবো না, সংগ্রামের জীবন যাপন করে এটা তৈরি করেছে বলে আমার বিশ্বাস। আমরা কি রক্ত করে বুঝে চলে যাবো? হ্যাঁ, আমরা রক্তকরবীটা করি। তার আগে আমি একটু বলতে চাচ্ছি যে এই নাটকটি আমি খুব অল্প সময়ের মধ্যে আমাকে তুলতে হয়েছে। যে মানে এই নাটকটি তো অপিও করেছে, অনেকগুলো শো করেছে ও। আমি করেছি 45টা, ও বাকি 90টা ওই করেছে। তো আমি একটা কথা বলতে চাই আতা ভাই সম্পর্কে, যে মানুষটা তো জ্ঞানের বিশ্ব, মানে একটা একটা ভান্ডার বড়, এবং আমরা তার ছায়ায় আমরা ছায়া পাই, এবং আমরা এই যে শুনতে থাকি, মাথা নুয়ে শুনতে থাকি, শেষ হয় না আর। রবীন্দ্রনাথ নিয়ে হোক, যে কোনো একটা বিষয় হলেই হলো, যে কি পরিমাণ জানেন। আর আতা ভাই আরেকটা বলবো, আমার কাছে মনে হয় জাদু জানেন, মানে সবচেয়ে ম্যাজিক বলে না, ম্যাজিক ম্যাজিক। আমরা যে অভিনয় করি, সেখানে জোর করেন না, এইটা করো, এইভাবে করো, এইভাবে না, তুমি আনো, হ্যাঁ তুমি বলো, তুমি তোমার দেখি ভেতর থেকে এত সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। অসাধারণ এই বিশাল একটা ক্ষমতা মানুষটা, এবং মানুষটা ভীষণ ভীষণ ভালো একজন মানুষ, এটা আমি বলবো। এবং আমরা আমরা ক্রমশ সম্মোহিত হচ্ছি। আমরা এইভাবে শুনতে আসলে অভ্যস্ত নয়। আমাদের যে দৈনন্দিন জীবন যাপন, যে যাতাকলে আমাদেরকে প্রত্যেককেই অতিবাহিত করতে হয়, সেইখান থেকে যে মনের প্রশান্তি বা মনের যে খোরাক, সেটি অর্জন করবার যে পরিবেশ, সেটিও সবসময় সবার পক্ষে পাওয়া সম্ভব হয় না। তো আমি মনে করি যে এনারা ধীরে ধীরে এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমরা কতটুকু নিতে পারবো সেটুকু হয়তো বলতে পারি না, বলতে পারবো না, কিন্তু এটুকু নিতে তো পারবো। এই সময়টা আমাদের মোটেও খারাপ যাচ্ছে না, আমরা সমৃদ্ধ হচ্ছি, হয়তো বেশি করে নিতে হবে। আপনাদের রক্তকরবীতে তাহলে চলে যাই। আমি শ্রদ্ধা আপনাকে একটু অনুরোধ করবো, আপনি একটু মাইক্রোফোনের কাছে ঝুঁকে পড়বেন, তাহলে একটু শব্দটা ঠিক আছে, ঠিক আছে, শোনা যাচ্ছে? ওকে, এবার পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটু না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলে চলে যাও। কুঁদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি, নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্তকরবী। আমি পর্বতের চূড়ার মতোই, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে, জাল খুলে দাও, ভেতরে যাব। আসতে দেব না, কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান, ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ এই যে আমার কাছে শক্ত। সরোবর কি ফেনা নুপুর পরে ঝর্ণার নাচতে পারে? যা যাও, কথা বলো না, সময় নষ্ট করো না, চলে যাও বলছি। অদ্ভুত তোমার শক্তি, যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চুরু করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন ভয় কিসের?
পৃথিবী আপনার প্রাণের জিনিস আপনিই খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। তাই তো বলছি রাজা, আলোতে বেরিয়ে আসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকে অরূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে আমাকে তোমার মুঠোর ভেতরে পেতে চাচ্ছি, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। তোমাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? সামান্য পাপড়িকটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো? কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে, ঝড়ের আগেকার মেঘের মতো। দেখে আমার মন নাচে। মন নাচে? রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি? সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনে আছে জাদু। জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো? পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলে একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, কিন্তু সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। তোমার এত আছে, তবু কেবলই এমন লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। রঞ্জনের মতো যৌবন থাকলে তোমাকে ছাড়া রেখেই বাঁধতে পারতুম। হায় রে, আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। তুমি তো নিজেকেই জালে বেঁধেছো, তারপরে কেমন এত ছটফট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আমি এক প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো ছোট্ট একটা ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে মরুটা কত উর্বরা ভূমিকে লোহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে, কিন্তু একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছি না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিলুম। বাইরে থেকে বুঝতেই পারিনি, ভেতরে ভেতরে তার সমস্ত পাথর বেঁচে উঠেছে। একদিন গভীর রাত্রে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন হঠাৎ গুমরে গুমরে ভেঙে গেল। সকালবেলা দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলুম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, এর উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সে ছন্দ। বুঝতে পারলুম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নটবালকের মতো আকাশে আকাশে নিচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দে নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি, আমি যাই। আচ্ছা বেশ, যেও, কিন্তু জানালার বাইরে হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার এর উপর রাখো। না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেবল একখানা হাত। ও,
কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার থেকে পালিয়ে যায়, কিন্তু সব কিছু দিয়ে যদি ধরতে চাই, ধরা দেবী কি তুমি নন্দিন? তুমি তো আমাকে ঘরে যেতে দিলে না, তবে কেন এইসব কথা বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে আমি ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো, এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্ত করবীর মধু দিয়ে ভরে রাখে কে? আমি কি জানি নে? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? ছুটি কি করে মধুতে ভরতে হয় তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দর? সুন্দর? সুন্দরের জবাব সুন্দরী পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, তখন বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও, তুমি চলে যাও, চলে যাও, নইলে বিপদ ঘটবে। চলে যাও, চলে যাও বলছি। যাচ্ছি, কিন্তু বলে গেলুম, আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে। কিছুতেই তাকে ঠেকাতে পারবে না, কিছুতেই না। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো? একবার জানালার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, আমার অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে একই অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ওকে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাকি? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে, কাছে দূরে, জলে স্থলে, বাজায় বাজায় বাঁশি। ভালোবাসি, ভালোবাসি। এই তোমার সাথী? ওকে যদি এখনই তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুর কি রকম হয়ে উঠলো? তোমার কি কোনো সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কোন সঙ্গী আছে? আচ্ছা, থাকো কথা। মাগো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল। তারই আড়ালে ৩,০০০ বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্যর কাছ থেকে শিখছিলুম। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম। নিরন্তর টিকে থাকা থেকে ওকে দিল মুক্তি। কি ভালো খবর নয়? আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে চশমার ভেতর দিয়ে দেখতে পাবে না। ঘরের মধ্যে এনে কাছে বসিয়ে দেখব। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো, তখন মনে হয় যে জিনিসটাকে প্রাণ দিয়ে জানা যায় না, তার পরে কোনো দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে টুকু। যা, তুমি চলে যাও, সময় নষ্ট করো না, চলে যাও বলছি। না 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 না, রসু রসু, তোমার অলকের থেকে যে রক্ত করবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এ নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখে আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখন ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছেড়ে ফেলি, আবার ভাবছি নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জুরি আমার মাথায় পরিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানে দুল করেছি।
তাহলে বলে দিচ্ছি। তাহলে বলে দিচ্ছি, আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের কাছে বসে থাকবো। রঞ্জনকে যদি টোলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই, তাকে যদি আরেকটু চেনা না যায়। আজ তোমার কি হয়েছে? আমাকে মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? জানো না তুমি আমি ভয়ঙ্কর? হঠাৎ তোমার একই ভাব? লোকে তোমাকে ভয় করে এটি দেখতে ভালোবাসো? আমাদের গায়ের শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে, সে যখন আসরে নামে তখন ছেলেরা আঁতকে উঠলে সে ভারী খুশি হয়। তোমার যে সেই দশা। আমার কি মনে হয়, সত্যি বলবো, রাগ করবে না? বলো। ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের, তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? তোমার স্পর্ধা তো কম নয়। এ কি বলছো? কি বলছো নন্দিনী? তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই হ্রাস করা পাহাড়ের চূড়া তোমার উপর তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি। দাড়িমের দানা ফাটিয়ে 10 আঙ্গুলের ফাঁকে ফাঁকে যেমন রস নিংড়ে বের করে, তেমনি তোমাকে আমার 2 হাতে, যাও যাও, তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও, এখনই পালিয়ে যাও। এই রলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। অমন অমন বিশ্রী করে গর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ প্রত্যক্ষ তোমাকে দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভেতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? হ্যাঁ শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি, বিশ্বের মর্মস্থানে যে লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভেতরে আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করবই, তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি এত নিষ্ঠুর? আমি হয় পাবো, নয় নষ্ট করব। যাকে পাইনি তাকে দয়া করতে পারিনি, তাকে ভেঙে ফেলো খুব একরকম করে পাওয়া। ও কি অমন মুঠো পাকিয়ে হাত বের করছো কেন? আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছি। পালাও তুমি, পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে, পালাও। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো নন্দিনী, শোনো, ফিরে এসো নন্দিনী, নন্দিনী ফিরে এসো। কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পেছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ থেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না নন্দিনী, আমি কতটা শ্রান্ত। তুমি কি কখনো ঘুমোও না? না, ঘুমোতে ভয় করে। তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দেই। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে, কাছে দূরে, জলে স্থলে, বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি, ভালোবাসি। সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছ অসময়ে? এখনই যাও, চলে যাও বলছি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পুজোর ব্যাঘাত ঘটবে। যাও যাও, চলে যাও, এখনই চলে যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলিয়ে নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এখনই এখানে এনে দেবে। পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময় অল্প। আমি আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজা অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে
বল করো না, এখন বাধা দিলে রথের চাকার নিচে গুঁড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, তবুও নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে প্রশ্রয় পেয়েছে তাই ভয় করো না, আজ তোমাকে করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি, ঘৃণা করি। ঘৃণা করো, স্পর্ধা তোমার চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি, খোলো দ্বার। ও ও কি, ওই কে পড়ে? রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে, রঞ্জন? না 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 না, ও কখনই রঞ্জন নয়। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। ও কেন বললে না নাম? কেন আমার স্পর্ধা করে এলো? জাগো রঞ্জন, আমি এসেছি, তোমার সখী। রাজা, ও জাগে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। ডাক ডাক ডাক, সবাইকে ডাক, সর্দারকে ডেকে নিয়ে নিয়ে আয়, বেঁধে নিয়ে আয় তাকে। ডাক, ডেকে আন। রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। আমি আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিনি। ব্যাকরণ খুঁচিয়ে দিতেই পারি। তবে আমাকেও ওই ঘুমে ঘুম পাড়াও, আমি যে আর সইতে পারছি না। কেন এমন সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি, আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমার সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ওকে আমার নাম বলেনি? এমন করে বলেছিল যে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে আগুন জ্বলে উঠলো। বীর আমার, নীলকণ্ঠের পাখির পালক, এই পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে, সেই যাত্রার বাহন আমি। আহা, ওই যে ওর হাতে সেই রক্তকরবীর মঞ্জুরি। তবে তো কিশোর ওকে দেখেছিল, সে কোথায় গেল? রাজা, কোথায় সেই বালক? সে এক অদ্ভুত বালক, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা ভরে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে তার কি হলো বলো, কি হলো? বলতেই হবে, চুপ করে থেকো না। বুদ্বুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তে আমি মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে। চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমারই বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? সেই লড়াই এই শুরু হয়েছে। এই আমার ধ্বজা আমি ভেঙে ফেলি এর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে তাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। অসাধারণ, অসাধারণ, চমৎকার পরিবেশনা। শেষ হলো তো না? হ্যাঁ, আমরা এখন প্রায় শেষের পথে, এখনো শেষ করিনি। অদ্ভুত। আমাদের কিছু দর্শক প্রতিক্রিয়া রয়েছে, সেগুলো একটু বলি। আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক থেকে অ্যাডভোকেট স্বপন চক্রবর্তী। আমি একটু আগে বলছিলাম যে বোধন আবৃত্তি পরিষদের যে তিনজন প্রতিষ্ঠাতা, তিনজনই অ্যাডভোকেট, অ্যাডভোকেট সুভাষ চক্রবর্তী, অ্যাডভোকেট স্বপন চক্রবর্তী এবং অ্যাডভোকেট বিশ্বজিৎ দাস। অ্যাডভোকেট স্বপন চক্রবর্তী উনি নিউ ইয়র্কে, উনি ওখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, ওখানেই থাকেন।
ওনাকেও শুভেচ্ছা। তারপরে বাফেলো থেকে বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্যা মুর্শিদা এলাহি মিলি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সুদূর বাফেলো থেকে সবাই দেখছে। টরন্টো থেকে দেখছে বোধনের অন্যতম একনিষ্ঠ সদস্যা নাজমা নিগার, সেও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। এছাড়া তাকেও শুভেচ্ছা। চট্টগ্রাম বার কাউন্সিলের সাবেক সভাপতি মমতাজ বড়ুয়া তিনিও আমাদের সঙ্গেই আছেন এবং এই অনুষ্ঠান উপভোগ করছেন। সবাই আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা জানিয়েছি। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। তার আগে কাকুলি আপার কাছে আরেকটি কবিতা শুনবো এবং সবশেষে আবার আপনার কাছ থেকে তাহলে প্রথমে কাকুলি আপার কাছে যাই। হ্যাঁ, আমি পড়ছি ৭১-এর শরণার্থী শিবিরে। এটাও তানভীর মোকাম্মেলের কবিতা। এইখানে ক্যাম্প বাবু, ওইখানে রিলিফের লাইন, এদিকেতে মা বোনেরা, পুরুষদের ওই দিকে দাঁড়াবার আইন। কিছু কিছু পাবেন সবাই, চাল ডাল লুঙ্গি ও ধুতি। আপনাদের মঙ্গল হোক, আমরা জয় বাংলার লোক। এমন দেশ ত্যাগ দেখেনি ইতিহাস, সম্বল কিছু নেই, দুঃসহ স্মৃতি সহবাস। সারি সারি মলিন তাবু, অঝোর বর্ষায় লবণ হ্রদে জল পাই, সভ্যতার নর্দমায় শেষ আশ্রয়। বউ বাচ্চা ছেলে মেয়ে, বৃদ্ধা ঠাকুমা, এবারে এসেছি যারা, ফিরবে কি সবাই? বর্ডারে মেয়েটা নিখোঁজ, মেজ ছেলে মরল কলেরায়, শিশুটা অচেনা চক্ষু রোগে অন্ধ প্রায়। বহুদূর আসে ভেসে ক্যাম্পের জমাট দুর্গন্ধ, করটির গভীরে ছুঁয়ে যায়। পোকার বাসা যেন, মানুষ তো নয়, বেসুমার পিঁপড়ে যেন কাদায় হেঁটে যায়। দেখে শুনে দেব তারা দোকান লজ্জায়। স্লিপ আছে, নম্বর কত, ওইটুকুতে ভরে না পেট সকাল সাঝে। বৃদ্ধা তাই হাঁটাহাঁটি ক্যাম্পের মাঝে। আমি স্যার কাজ জানি, ছিলাম কামার, বাবু আমি তাঁতি, বাড়ি যমুনার পার। আমাকে নেমেন ভাই, গাঁয়ের শিক্ষক, বৃদ্ধ তবে এখনো পারি যে কোনো কর্মভার। পলিথিন ছাউনিতে পুরো পরিবার, যেটুকু সম্বল সোনা পথেই রাজাকার। নেই কিছু বেচবার আর, আছে শুধু স্বপ্ন স্বদেশ ফেরার। ফেলে আসা স্বদেশ ভূমি, সে তো আজ শকুন শেয়ালের সুখদ হাড় আর করটির ভাগার। একমাত্র আশা পরনে লুঙ্গি আর কাঁধে রাইফেল, তরুণ কিছু হেঁটে যায় ক্যাম্পের পাশ দিয়ে। দৃঢ়চেতা সুশৃঙ্খল কংস হবে বধ। গোটা ক্যাম্প চেয়ে রয় অসীম আশায়। এইখানে ক্যাম্প বাবু, ওইখানে রিলিফের লাইন, কিছু কিছু পাবেন সবাই, চাল ডাল লুঙ্গি ও ধুতি। আপনাদের মঙ্গল হোক, আমরা জয় বাংলার লোক। বাহ, চমৎকার, আমরা জয় বাংলা। এবার আমি যাই শেষ করছি। আমি একটি প্রেমের কবিতা, বিশ্বনন্দিত এবং সবাই জানে। এই কবিতাটি জানে না বাঙালি কবি খুব কমই আছে। এটা কিন্তু নায়ক নায়িকার প্রেম, তাদের মিলন হয়নি। তারা মিলনের আগে দেখা হয়েছিল শেষবারের মতো, তখন বলছে যে আমরা ঘর করতে পারছি না, আমি ফিরে যাচ্ছি একজনের কাছে, আমিও ফিরে যাচ্ছি, যাকে আমি অবহেলায় তৈরি করেছিলাম তার কাছে ফিরে যাচ্ছি। আর আমি ফিরে যাচ্ছি তার কাছে যে ভালোবেসেছিল কিন্তু কোনোদিন প্রেম প্রস্তাব করতে পারেনি। আমরা ফিরে যাচ্ছি, চলো আমরা আজকে হাঁটি, আমাদের পুরনো দিনের কথা বলি। অমিত রায় লাবণ্য। তারপরে সব শেষে বলল মিঠা, আমাদের প্রেম থাক নিরঞ্জন, নিত্যকার ব্যবহারে তাকে আমরা কলুষিত করব না। সেই কবিতাটি তারপরে ইয়েতে মিটার লাবণ্যের চিঠি আসলো, সেটা সবাই জানে, কালের যাত্রাধীনে। আমি শেষটা দিয়ে শেষ করব। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম,
আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই বোতস বহিব সদাই। উৎকণ্ঠ আমার রাগি কেঁদে বলি, প্রতিক্রিয়া থেকে ওই ধন্য করবে আমারে, সেটা মোর তিলে তিলে দান, হুন্ডুস ভুলো করে পান, হৃদয় অঞ্জলি হতে মন, ওগো তুমি নিরুপম ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল ও তোমারই দান, গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমার। হে বন্ধু বিদায়, আমি দেশমাতৃকার উদ্দেশ্যে কবিতাটি বললাম। হ্যাঁ, আমি দিয়েছে, আমি বঙ্গবন্ধুর উদ্দেশ্যে এই কবিতাটি বলেছিলাম। প্রেমের কবিতা, বঙ্গবন্ধু দেশের প্রেমে করেছিলেন। গ্রহণ করেছে যত, ঋণী তত করেছে আমি। হে বন্ধু বিদায়, এই বলে শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় আতাউর রহমান ভাই এবং নাইলা তারান্নুম কাকলি আপাকে। আমরা আনুষ্ঠানিকভাবে এখানেই অনুষ্ঠানের শেষ করব। সবাইকে দাদাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুব ভালোই হলো, তবে বড় জায়গাতে হলে ভালো হতো আর কি। বড় জায়গাতে হলে ভালো হতো। আমরা করোনা মহামারীর শেষে আবার সবাই একত্রিত হব, আবার সবাই বড় জায়গাতে আসবো এবং আমরা সেই সুদিনের প্রত্যাশা করি। আমরা নিশ্চিতভাবে আশা করি আমরা যেখানে আছি, যে গৃহে অবস্থান করি যেন, এবং সরকারি স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে যেন আমরা মেনে চলি। আমরা যেন এই করোনা নামক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে নিশ্চিতভাবে জিতে আবার আমাদের মহিমায় ফিরে আসতে পারি। এই শুভকামনা থাকলো সবার জন্য। আমাদের আগামী অনুষ্ঠান 2 তারিখ অর্থাৎ 2রা মে রাত 9টা থেকে শুরু হবে। এই অনুষ্ঠানটিতে থাকছেন আবৃত্তিকার এবং অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, সাথে থাকবেন ফ্রান্সের আলেস থেকে আবৃত্তিকার রবিশঙ্কর মৈত্রী, এবং নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে থাকবেন নতুন আহমেদ। আমরা সবাইকে অনুরোধ করব আপনারা অনুষ্ঠানটি দেখবেন এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বধূন আবৃত্তি পরিষদের প্রত্যেককে, যারা এই অনুষ্ঠানটি সার্থক করে তুলবার জন্য ব্যাকহ্যান্ডে অর্থাৎ পেছনে সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে, বিশেষ করে প্রণব, যাদব, মাইনুল, জাহিদ, অসীম, এদের প্রত্যেককেই আমি জানাই আমার শুভেচ্ছা, ধন্যবাদ। এবং যারা আপনারা দীর্ঘ 1.5 ঘন্টার অধিকাংশ সময় এই লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন, তাদের প্রত্যেককে জানাই কৃতজ্ঞতা। আপনারাও ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় আতাউর রহমান ভাই এবং নাইলা তারান্নুম কাকুলি আপাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা।